অসাধারণ, অসাধারণ। এটা বলে বোঝানোর মতো না। এখন পর্যন্ত বিশ্বাস করতে একটু কষ্ট হচ্ছে যে আইসিসি ডেভেলপমেন্ট প্যানেলে আম্পায়ার হয়ে গেছি। ডেফিনেটলি গতকালকে যখন শুনেছি বিশ্বাস করতে পারছিলাম না। ইভেন এখনও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে যেই জায়গাটা স্বপ্ন দেখেছি যে আইসিসি প্যানেলে ঢুকবো, আইসিসির আম্পায়ার হবো, সেটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর সেটা হলো যে আপনি একটা ইন্টারন্যাশনাল অনেকগুলো ম্যাচে একসময় করেছিলেন, এখন একদম আইসিসির এনভায়রনমেন্টে ওই একটা ইন্টারন্যাশনাল ম্যাচে আপনি যখন ক্রিস গেইলকে আউট দিলেন এবং ক্রিস গেইল আপনাকে ওটার আউটের উপরে রিভিউ নিয়েছিল, আসলে ওই সময় মুহূর্তটা কেমন লাগছে? মানে ভালো ছিল। ক্রিস গেইলকে আউট দেওয়ার পরে আমার কাছে মনে হচ্ছিল, আমি ওয়েট করছিলাম যে যেন রিভিউ নেয়। আমি চাচ্ছিলাম যে রিভিউ নেয়। কারণ আমরা যখন আম্পায়ার হিসেবে যখন একটা ডিসিশন দিই, আমরা কিন্তু 100% শিওর হয়ে দিই যে 100% শিওর। তো তারপরে যখন প্লেয়াররা রিভিউ নেয়, সেটা যখন আমাদের ফরে আসে, তখন কিন্তু একটা ভালো লাগা কাজ করে যে না, আমি ঠিক ছিলাম। এবং এটাকে আবার নতুন করে প্রমাণ করে যে হ্যাঁ, আমার ডিসিশনটা কতটুকু রাইট। কারণ যারা আউট হয়ে ফিরে যায়, সেটা কিন্তু ডাবল চেক করার কোনো উপায় নেই। বাট যারা রিভিউ নেয়, সেখানে কিন্তু ডাবল চেক, টিভিতে অনেক টেকনোলজি দিয়ে চেক করা, এবং যখন ওই ডিসিশনটা ঠিক হয়, ভালো লাগে ডেফিনেটলি। তখন কি আত্মবিশ্বাসটা আরও বেড়ে যায়? আত্মবিশ্বাস অনেক বেশি বেড়ে যায়। কারণ দেখেন, ক্রিস গেইলকে তো মানে ক্রিস গেইল সবার ফেভারিট প্লেয়ারের মধ্যে পড়ে। সো ক্রিস গেইলকে আউট মানে ক্রিস গেইলের খেলা দেখাটাই তো আমাদের একটা স্বপ্নের মতো। সেখানে ক্রিস গেইল খেলছে, আমি আম্পায়ারিং করছি, এবং একটা বড় ডিসিশন ক্রিস গেইলের মতো ব্যাটারকে আউট দেওয়া, সব কিছু নিয়ে সেই কনফিডেন্সটা নিয়ে করাটা কিন্তু আসলে বড় ব্যাপার ছিল, এবং কনফিডেন্স লেভেলটাও ওখান থেকে আরও বেশি হাই হয়েছে। দেখেন, বাংলাদেশে তো অনেক করেছি, বাট ইন্টারন্যাশনাল যেই ম্যাচগুলো করা হয়েছে, সব বড় বড় প্লেয়ারদের, ওদের প্রেশার একরকম থাকে, ছেলে প্লেয়ারদের প্রেশার একরকম থাকে, ওদের আপিলটা আরও জোরালো থাকে। সেই জায়গাটা থেকে আউট দেয়া বা নট আউট দেয়া বা নিজেদের ডিসিশনটা জানানোটা কিন্তু খুবই বড় ব্যাপার। এই যাত্রাটা কেমন ছিল আসলে, ক্রিকেট থেকে কমেন্টেটর থেকে আম্পায়ার, আসলে পুরো যাত্রাটা? সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। দেখেন, আমার পুরো যাত্রা হচ্ছে ক্রিকেট নিয়ে। ক্রিকেট ছাড়া আমি কোনো কিছুই চিন্তা করতে পারি না। সো ক্রিকেটার ছিলাম গত বছর পর্যন্ত। ক্রিকেটের সাথে সাথে কমেন্ট্রিটা করেছি, কমেন্ট্রিটাও আমি এনজয় করতাম ডেফিনেটলি। বাট একটা জিনিস মিস করতাম, যে খেলার মাঠের মাঝখানে থাকাটা, উইকেটের মাঝখানে থাকাটা। সো সেই ভাইবটা আমি আম্পায়ারিংয়ে পেয়েছি। আর সবথেকে বড় কথা, যখন আমি দেখেছি যে লাস্ট এশিয়া কাপে বাংলাদেশের মেয়েরা আসলে আম্পায়ারিং করছে না, সব দেশের মেয়েরা আম্পায়ারিং করছে, আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটায় আমাদের এগিয়ে আসা দরকার। যেহেতু কেউ ছিল না, এই জন্য আমি এগিয়ে এসেছি যে ভালো করা দরকার, কারণ আমাদের অপরচুনিটি অনেক বেশি আছে, যার জন্য কিন্তু আমি আসলে এই জায়গাটায় এসেছি। এবং আলহামদুলিল্লাহ, আসার পর থেকে আমি কিন্তু আম্পায়ারিং শুরু করার পর থেকে টিভি শো বলেন, কমেন্ট্রি বলেন, সব কিছু বাদ দিয়ে এই 2টা বছর একটানা আম্পায়ারিং করেছি। ঢাকার বাইরে, দেশের বাইরে, যেখানে যখন যেই ধরনের ম্যাচ ছিল না কেন, শুধুমাত্র এক্সপিরিয়েন্সটা বাড়িয়েছি। এবং এই 2 বছরে মনে হয় না আমি 2 মাসও বাসায় ছিলাম। আমি আমার ফ্যামিলিকে, আমার সন্তানকে, কাউকেই সেভাবে সময় দিতে পারিনি। বাবা মার সাথে দেখা হয় না কতদিন ধরে। বাট এই যে হার্ডওয়ার্কটা করেছি 2 বছর, সেটার মানে ফলটা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। ইন্সপায়ারটা কোথা থেকে আসলো, মানে এই ট্র্যাকে আসার যে যেটা বললাম যে যখন বাংলাদেশে এশিয়া কাপটা হয়েছিল 2023-22 আই থিঙ্ক, ওই এশিয়া কাপটার যখন আমি দেখেছি, কাছে থেকে দেখেছি সিলেটে, যখন আমি দেখেছি যে সব মেয়ে আম্পায়ারিং করছে, এবং অনেকের আম্পায়ারিং দেখে মনে হয়েছে যে এদের থেকে আমি আসলে ডেফিনেটলি ভালো আম্পায়ারিং করতে পারি বা করতে পারবো। সো তখনই আমার কাছে মনে হয়েছে যে না, আমরা কেন এই জায়গাটায় নেই। ধরেন মালয়েশিয়ার মতো দেশ থেকে আম্পায়ার আছে, ইউএই থেকে আছে, কাতার থেকে আছে, সেখানে বাংলাদেশ টেস্ট প্লেয়িং কান্ট্রি, সেখান থেকে কোনো আম্পায়ার নেই। আম্পায়ারিং তো পাশ করেছিলাম অনেক আগে, ন্যাশনাল টিমে খেলার সময় বিসিবি থেকে করিয়ে রেখেছিল। বাট তারপরে আমার কাছে মনে হচ্ছে যে না, আমার এই জায়গাটায় আসা দরকার, এবং আমি এসেছি। আমি আসার পর থেকে মিঠু ভাই, ডেফিনেটলি মিঠু ভাই, অভি ভাই অনেক হেল্প করেছে, ওমর ভাই, সবাই হেল্প করেছে। এবং ওনারা যেই হেল্পটা করেছে, যে বিশ্বাসটা করেছে আসলে আমার প্রতি, আমাদের প্রতি, যার ক্রিকেটার তো আমি যখন থেকে বুঝতে শিখেছি, তখন থেকে একটাই স্বপ্ন, যে ক্রিকেটার হব। সো আর কোনো কিছু আমার মাথায় কখনোই ছিল না, কোনো চিন্তা ভাবনা বা অন্য কিছু হওয়া একেবারেই মাথায় ছিল না। সো ছোটোবেলা থেকে দেখতাম সচিনরা ক্রিকেট খেলছে, বাংলাদেশের রফিক ভাইরা ক্রিকেট খেলছে, সেটা দেখে আসলে স্বপ্ন ক্রিকেট খেলবো, এবং সেই স্বপ্নের জন্যই আসলে ছোটোবেলা থেকে আমি ছুটেছি। আল্লাহর রহমতে সেটাও করতে পেরেছি। স্বপ্ন ছিল প্রথম বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলবো, এবং সেটাও করতে পেরেছি আলহামদুলিল্লাহ। সব কিছু প্রথমের সাথে আমি আছি, সেটা সবথেকে বড় ব্যাপার। যে একটা সময় হয়তো আমি থাকবো না, বাট আমার এই অ্যাচিভমেন্টগুলো থাকবে। বাংলাদেশের প্রথম ন্যাশনাল টিমে খেলা, বাংলাদেশের ফার্স্ট উইমেন আম্পায়ার, ইন্টারন্যাশনাল আম্পায়ার, বাংলাদেশের ফার্স্ট উইমেন কমেন্টেটর ইন্টারন্যাশনাল, সো সব কিছু, এই যে কৃতিত্ব, তো সেটা হয়তো বা সারা জীবন আমার নামের পাশে থাকবে। সেটাই তো আসলে অর্জন দিন শেষে। জেসির আইডল কে ক্রিকেটে?
ক্রিকেটে আমি সচিন টেন্ডুলকারকে সবসময় আইডল মনে করি। বাংলাদেশে আমার মোহাম্মদ রফিকের খেলা খুব ভালো লাগতো, বাট ওয়ার্ল্ড ওয়াইড আপনি যদি বলেন সচিন টেন্ডুলকার। বাংলাদেশ টিম আপনাদের হাত ধরে শুরু, এখন একটা ভালো পর্যায়ে আসছে। আমরা যদি দেখি বড় অ্যাচিভমেন্টও কিন্তু মেয়েদের হাত ধরে আসছে। আসলে একটা সময় ছিল যে আমাদের নারী ক্রিকেট সেভাবে প্রায়োরিটি পাচ্ছে না, এখনও খুব একটা যে আছে সেটা না, বাট যেহেতু আপনারা এখন লাইমলাইটে চলে আসছেন, আসলে বাংলাদেশের পারফরমেন্সটা, এই বর্তমান পারফরমেন্স নিয়ে কী বলবেন? বর্তমান তো অস্ট্রেলিয়া দেখেন, অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, 7 বার ওয়ানডে এবং 6 বার T20 চ্যাম্পিয়ন। সো ওদের সাথে যদি একটু কম্পেয়ারে যাই, আমরা এখনও পিছিয়ে আছি ডেফিনেটলি। আপনি এখনই ধরেন আমরা খেলা শুরু করেছি 2007 থেকে এখন 2024, খুব বেশি দিন কিন্তু হয়নি। আর অস্ট্রেলিয়া আমাদের জন্মের আগে থেকেও ক্রিকেট খেলছে। ওদের সাথে কম্পেয়ার করাটা হয়তো বা ভুল হবে ডেফিনেটলি। আমাদের জন্য ওয়ার্ল্ড কাপে 1-2 ম্যাচ জিতাই অনেক বড় ব্যাপার, সেখানে অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। সো তারপরও আমি বলবো যে ভালো করছে, একটু হয়তো বা খারাপ সময় যাচ্ছে, বেশ কিছু ইনজুরি আছে বাংলাদেশ টিমে ঠিক এই মুহূর্তে, এর জন্য হয়তো বা পুরো স্ট্রেংথ নিয়ে টিমটা খেলতে পারছে না, বাট আশা করছি যে মেয়েরা ঘুরে দাঁড়াবে, ভালো করবে।